আচ্ছা, আপনাদেরকে যে ডাটাটা আমি উঠাইতে বলছি, এই ডাটাটা এর থেকেও বড় হইতে পারে। এখানে মাত্র 40 জনের ডাটা আছে, হ্যাঁ? বা 50 জন, তাই তো? 40 জন বা 50 জনের ডাটা আছে। তো ডাটাটা এর থেকেও বড় হইতে পারে। 7,000 হইতে পারে, 10,000 হইতে পারে, 30,000 হইতে পারে। বুঝছি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডাটাটাকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করা মানে ধরেন এইখানে একই নাম একাধিকবার আছে। আপনারা কি খেয়াল করছেন? আচ্ছা, একই নাম একাধিকবার আছে, তাহলে নাম যদি একাধিকবার থাকে, একই কাস্টমার আইডিও একাধিকবার আছে, তাই না? আবার একই প্রোডাক্টও একাধিকবার আছে। আসলে এটা হচ্ছে একটা, আপনি চিন্তা করেন যে কোন একটা শপ থেকে যদি প্রোডাক্ট বিক্রি হয়, সেই প্রোডাক্টের লিস্ট, কাস্টমারের লিস্ট। কারণ আমার একটা কাস্টমার আইডি আছে, আমি যে আইডি দিয়ে মাঝে মাঝেই ওই শপের থেকে প্রোডাক্ট কিনি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনি, তাই না? তাহলে আমার নামের উপরে বা আমার কাস্টমার আইডির উপরে ওদের একটা সেলস তৈরি হয়, ওদের একটা রেভিনিউ জমা হয়। লাস্ট বেঞ্চ, আমি কিন্তু কাজ থামাইতে বলছি, সেকেন্ড লাস্ট বেঞ্চ। তো আমি যেই প্রোডাক্টগুলো কিনতেছি সেটার উপরে ডিপেন্ড করে ওদের একটা রেভিনিউ জমা হয়, তাই না? আপনি চিন্তা করেন যে আমার প্রোডাক্ট আইডি ধরে আমি অনেকবার প্রোডাক্ট কিনছি, তাই না? একই নাম একাধিকবার আছে কিনা এখানে আপনারা খেয়াল করছেন? তাহলে একই নাম যদি একাধিকবার থাকে, একই প্রোডাক্ট আইডি বা কাস্টমার আইডি একাধিকবার আছে, আবার একই প্রোডাক্ট একাধিকবার আছে। কারণ আপনি যদি বের করতে চান যে আমার প্রোডাক্ট এ টোটাল কয়টা সেল হয়েছে, প্রোডাক্ট এ যতগুলা সেল হয়েছে সেগুলোর উপরে বেস করে আমার টোটাল কত রেভিনিউ হয়েছে বা টোটাল কত প্রফিট হয়েছে। আবার চিন্তা করলেন যে প্রোডাক্ট বি এর টোটাল কত সেল হয়েছে, বুঝতে পারছি? প্রোডাক্ট সি এর কতগুলা সেল হয়েছে। আপনি যদি এগুলা এভাবে খুঁজে বের করতে চান, তাহলে 700 ডেটা বা 7,000 ডেটা বা 10,000 ডেটা বা 15,000 ডেটাকে অ্যানালাইসিস করা কিন্তু খুব টাফ। আপনি যোগ করে সাধারণত করতে পারবেন না, পারবেন? এইখানে ডাটাগুলো আছে মিসেলেনিয়াস, র্যান্ডম ডেটা আছে, রিপিটেড ডেটা আছে, ডুপ্লিকেট ডেটা আছে। তাহলে ডুপ্লিকেট ডেটা থেকে আপনাকে আগে সিঙ্গেল ডেটা বের করতে হবে, যে জন ডো একজন ব্যক্তি, এর কাস্টমার আইডি C1234, এই ব্যক্তি আর কোন কোন জায়গায় আছে, 7 নাম্বার লাইনে আছে, 12 নাম্বার লাইনে আছে, এরকম অনেক জায়গায় থাকতে পারে। তো তার প্রফিট কত, সে আমাদেরকে কত রেভিনিউ দিছে, সে কোন কোন প্রোডাক্ট কিনছে, তার টোটাল সেলস, তার টোটাল কত ইউনিট তার কাছে আমরা সেল করছি, প্রতিটা ডাটা। আশা করি বুঝতে পারছেন সিচুয়েশনটা, বুঝছেন কিনা? তো এই কাজটা করার জন্য আমরা একটা পাওয়ারফুল টুল আছে আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে, সেটাকে বলে হচ্ছে পিভট টেবিল। পিভট, PIVOT, পিভট টেবিল। তো প্রথমত আপনি পিভট টেবিলে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে এখানের কোনো একটা সেল আপনি সিলেক্ট করে রাখেন। ধরেন আমার এখন সিলেক্ট আছে 3 নাম্বার, আপনার যদি সিলেক্ট না থাকে তাহলে হবে না, তাহলে আপনি এটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পর ইনসার্ট ট্যাবে আসেন একটু, আসছেন? সিলেক্ট করে রাখছিলেন তো? আচ্ছা, ইনসার্ট ট্যাবে আসছেন। দেখেন তো ইনসার্ট ট্যাবে প্রথম রিবনটায় কি লেখা, টেবিলসের মধ্যে প্রথম রিবনটায় কি লেখা আছে? পিভট টেবিল লেখা আছে। আচ্ছা, পিভট টেবিলের উপর একটা ক্লিক দেন, দিয়েছেন? দেখেন তো আমারটার মতো আসে কিনা আপনাদের। আচ্ছা, এবার শুনেন। ঠিক আছে, এখন এই পর্যন্ত কাজ বন্ধ। এখন শুনেন, আমার মতো আসছে তাই না? তার মানে পুরা টেবিলটা আপনার সিলেক্টেড হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন ওরা বলতেছে যে কোন কোন টেবিল সিলেক্ট হয়েছে, টেবিলের একটা রেঞ্জ দেওয়া আছে এখানে। আর আমাকে বলতেছে যে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল টু বি প্লেসড।
আমাকে চুজ করতে বলতেছে যে পিভট টেবিলটা আপনি কোথায় দেখাবেন। পিভট টেবিলটা আপনি কোথায় দেখাবেন। দেখেন, চুজ ইউ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল টু বি প্লেসড, এর নিচে লেখা আছে নিউ ওয়ার্কশিট। পাওয়া গেছে? আচ্ছা, নিউ ওয়ার্কশিটে যদি সিলেক্টেড থাকে তাহলে আমরা নতুন ওয়ার্কশিটেই দেখাবো এটাকে। নতুন একটা ওয়ার্কশিট তৈরি হবে আমার পিভট টেবিলের পাশে, আরেকটা ওয়ার্কশিট তৈরি হবে, যে ওয়ার্কশিটে আমার পিভট টেবিলটা ক্রিয়েট হবে। তাহলে আমি ওকেতে ক্লিক করেন সবাই। করছেন? দেখেন তো এই রকম অপশন আসছে কার কার? আমারটার মতো আসছে সবার? এমন কেউ আছেন যারা আসে নাই? আপনি এই ডান পাশেরটায় বসেন, ওনার সাথে বসেন, সরে আসেন এদিকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো, আপনারা দেখবেন তারপর করবেন, ঠিক আছে? মনে থাকবে কথাটা? করা শুরু করবেন না আগে। আচ্ছা, এখন দেখেন বাম পাশে একটা টেবিল আছে, পিভট টেবিল, তাই না? এই যে এটা। আর ডান পাশে দেখেন কিছু জিনিস দেওয়া আছে, দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, তা আমাদের প্রথম ছিল হচ্ছে কাস্টমার নেম, তাই কি না? তারপর কাস্টমার আইডি, টোটাল রেভিনিউ, টোটাল সেলস, ইউনিট সেলস, প্রোডাক্ট নেম, তাই তো? আচ্ছা, এর নিচে দেখেন কিছু জিনিস লেখা আছে। এক জায়গায় লেখা আছে ফিল্টার্স, এক জায়গায় লেখা আছে কলামস, এক জায়গায় রোজ, এক জায়গায় ভ্যালুস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাইতেছি যে আমার কাস্টমার নেম, শোনেন আমি কিন্তু দেখতে বলতেছি, আগে শুনে নেন, আমার এখান থেকে দেখেন। আমি চাইতেছি যে কাস্টমার নেমের উপরে ডিপেন্ড করে কত টাকা রেভিনিউ আসছে সেটা দেখতে। বুঝতে পারছেন জিনিসটা? কি বুঝছি? কাস্টমার নেমের উপরে ডিপেন্ড করে কত টাকা রেভিনিউ আসছে। তাহলে নিচে আমাদের কি কি ছিল? ফিল্টার্স, কলামস, রোজ, ভ্যালুজ। আচ্ছা, ফিল্টার্স আর ভ্যালুজ এই দুইটা বুঝি না, কলাম আর রো তো বুঝি। হ্যাঁ। আচ্ছা, তাহলে রো, রো এর মধ্যে আমি, আমার রো কোনগুলা? এই ডান দিকে মানে হরাইজন্টালি যেগুলো যাচ্ছে সেগুলো রো, আর ভার্টিক্যালি হচ্ছে কলাম। তার মানে আমি রো এর মধ্যে যদি কাস্টমারের নামটাকে বসাই দেই তাহলে কাস্টমারের নামগুলো রোতে আসবে না কলামে যাবে? প্রত্যেকটা রোতে আসবে হরাইজন্টালি, একটার পর একটা, একটার পর একটা, তাই না? নিচে নিচে। তাহলে আমি কাস্টমার নেমটাকে এখান থেকে সিলেক্ট করলাম। দেখেন তো, সিলেক্ট করার সাথে সাথে আপনারা কি করছেন? সিলেক্ট। হ্যাঁ, কাস্টমার নেম সিলেক্ট করার সাথে সাথে নামগুলা সব নিচে নিচে আসছে না? আসছে। আচ্ছা, এবার আপনি যেটা সিলেক্ট করবেন সেটা কি বলেন তো? আমরা কি দেখতে চাই? টোটাল রেভিনিউ দেখতে চাই। তাহলে টোটাল রেভিনিউ সিলেক্ট করলাম। দেখেন টোটাল রেভিনিউটা কোথায় অ্যাড হয়েছে? ভ্যালুজের মধ্যে। কাস্টমার নেম কোথায় অ্যাড হয়েছে? রোজের মধ্যে না কলামের মধ্যে? রোজে হতে পারে, কলামেও হতে পারে কারো কারো। আচ্ছা, এই নিচে দেখেন এই জায়গাটাতে কাস্টমার নেম আর টোটাল রেভিনিউ। এবার বাম পাশে এইটাতে দেখেন, আমি যদি এটাকে একটু বড় করে দিই, দেখেন তো দেখতে পান কিনা? এইখানে আমার টোটাল দেখেন 1 2 3 4 5, অনলি আমার 5 জন কাস্টমার ছিল, কিন্তু 5 জন কাস্টমারের জন্য আমার 50টা ডেটা আছে। আপনি বুঝতেছেন? হ্যাঁ, 5 জনের যদি যদি 50টা হয় তাহলে 1000 জনের জন্য কত হবে? 50,000 ডেটা হয়ে যাবে, হবে কি না? মানে এক একজনের 10টা করে অর্ডার করছে সে, আমি ধরে নিলাম যে এক একজন 10টা করে অর্ডার করছে, সেটা কি না? তা আপনি সেটা কত সহজে বের করে নিয়ে আসতে পারছেন দেখছেন? ডেভিড লি নামে যে ব্যক্তি আছে সে $7,600 অর্ডার করছে, এমিলি ব্রাউন 8,600, জেন স্মিথ এত। আচ্ছা, আমি একটা জিনিস, আমাদের টোটাল রেভিনিউ কত দেখাচ্ছে? 40,800। আমরা পিভট টেবিলে একটু যাই, যাওয়ার পরে এইটাতে আমরা একটু ক্লিক দেই, পুরাটা এটা হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউটা সিলেক্ট করে আমরা একটু অটো সাম দেই, দেখি তো আমাদের নিচে 40,800 আসে কিনা, একটু দেখি।
আচ্ছা, এটা এভাবে আসে নাই। আমরা উপর থেকে সিলেক্ট করে, আপনাদের করা লাগবে না, আমি শুধু দেখাবো আপনাদের। আপনাদের টোটাল রেভিনিউ সিলেক্ট করার দরকার নাই, আপনারা শুধু দেখবেন। আমি এখানে সাম করব, হ্যাঁ, টোটাল রেভিনিউটার সাম করব। আসছে 40,800। এই 40,800 আসছে, এটা কিন্তু আমি সাম করছি, দেখছেন? তার মানে আমার এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই ইনফরমেশনটা কি ঠিক নাকি ভুল? বুঝতে পারছি? হ্যাঁ, আমি ওইখানে 50টা ডাটার জন্য টোটাল রেভিনিউ বের করছিলাম। আর এখন আমি কিন্তু এখনো শেষ করি নাই, আমার কথা শেষ করি নাই, যে ফার্স্ট বেঞ্চ, আমি এখনো শেষ করি নাই, শেষ করি তারপরে কাজ করবেন। তো এখানে আমি নেমের উপরে ডিপেন্ড করে কি পাইলাম। আচ্ছা, এখন আমি ধরেন কাস্টমার আইডির উপরে দিতে চাই। দেখেন তো, প্রতিটা নামের সাথে কাস্টমার আইডি দেওয়া আছে, আছে? আচ্ছা, এখন ধরেন আমি কাস্টমার নেমটাকে সরাই দিতে চাই। ধরেন এই ফিল্ডটা সরাই দিলাম, এখন কি আছে? সরাইছি হচ্ছে এই যে এটার উপরে সিলেক্ট করছি, নিচে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে মুভ, রিমুভ ফিল্ড দিয়ে দিছি। কাস্টমার আইডি যেখানে আপনি সিলেক্ট করছেন রোজের মধ্যে, ওখানে ক্লিক করার পরে রিমুভ ফিল্ড। হ্যাঁ, আচ্ছা, এটা কিসের উপরে গেল? কাস্টমার আইডির উপরে। আমি চাইলে এখন কিসের উপরে করতে পারি? প্রোডাক্টের নেমের উপরেও করতে পারি, পারি কি না? আচ্ছা, ধরেন এখানে দিলাম, তাহলে প্রোডাক্টের নেম রাখলাম, কাস্টমার আইডিটা সরাই দিলাম। দেখেন আমার প্রোডাক্ট এর জন্য সেল হয়েছে $7,600, প্রোডাক্ট বি এর জন্য সেল হয়েছে 9,400, টোটাল আমার কত? 40,800। বুঝতে পারছি? খুবই সহজ জিনিস, শুধু একটুখানি ঘুরায় করতে হবে। ক্লিয়ার? এখন আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, আপনারা এটা করেন। যে আমার কোন মাসে কতটুকু সেল হয়েছে বা কত টাকার সেল হয়েছে, কোন প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে, এটার একটা চার্ট জেনারেট হয় না পরবর্তীতে এটা অ্যানালাইসিস করার জন্য বা আপনার প্রেজেন্টেশন দেওয়ার জন্য? তো সেটার জন্য আমরা একটা চার্ট জেনারেট করতে পারি। তাহলে আমরা সেই চার্টটা কোথা থেকে জেনারেট করতে পারি? ধরেন এখানে কোনো একটা জায়গায় ক্লিক করলেন, ক্লিক করার পর এই জায়গাতেই আছে, আমরা একটু দেখি। পুরোটাকে সিলেক্ট করছেন, সিলেক্ট করে এখান থেকে একটা চার্ট জেনারেট করেন। ধরেন আমরা এগুলা না নেই, হিস্টোগ্রাম ইত্যাদি ইত্যাদি, পিভট চার্ট আছে দেখেন একটা পাশে। এই ইনসার্টের মধ্যে আসার পর আমরা নর্মাল যে চার্টগুলো শিখছি সেগুলো তো আছেই, তাই না? তার পাশে শেষের দিকে দেখেন একটা পিভট চার্টের অপশন আছে, আমরা কি পাইছি সেটা? পাই নাই কারা কারা? সবাই পাইছেন? ইনসার্টের মধ্যে আসেন, ইনসার্টের মধ্যে দেখেন চার্টস আছে, চার্টসের শেষে পিভট চার্ট আছে, দেখছেন? পিভট চার্টটা আপনি ক্লিক করেন, দেখেন অনেক ধরনের চার্ট আসবে। এখান থেকে যে কোনো একটা চার্ট আপনি নিলেন, নিয়ে পরে ওকে দিলেন। এই যে দেখেন আপনার ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন? এই যে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, সবগুলা ডাটা দেখাচ্ছে, দেখছেন? এবং কোনটা কতটুকু সেল হয়েছে, ডাটাটা কিন্তু অটো জেনারেট হয়ে গেছে, তাই না? আমরা যখন চার্ট শিখছিলাম, আপনি একটা জিনিস মনে করেন তো, আমরা যখন চার্ট শিখছিলাম, চার্টটা ধরেন একটু ছোট করে দিই, তখন আমাদের চার্টের জন্য কি আসতো? একটা এক্সেল ফাইল আসতো না? বলেন, একটা এক্সেল ফাইল আসতো কি না চার্টের জন্য? সেই এক্সেল ফাইলটাই এইখানে আমরা এখন জেনারেট করলাম। আপনি যদি চাইলে, ওরা অনেক বড় একটা চার্ট দিছিল, আমরা একটু ছোট করে নিলাম। দেখেন এই ডাটাগুলোর জন্য আমার পুরা প্রোডাক্টগুলা চলে আসছে। এখন শুনেন, এখন আপনি যদি এই জায়গায় প্রোডাক্ট নেমের পরিবর্তে কাস্টমার আইডিও দেন, তাও কিন্তু পেয়ে যাবে। দেখেন আমি কাস্টমার আইডি দিছি, প্রোডাক্ট নেমটা ধরেন রিমুভ করে দিলাম। এখন দেখেন কাস্টমার আইডি, কোন কাস্টমার কতটুকু তার সেল হয়েছে বা তার থেকে রেভিনিউ হয়েছে সেটা কিন্তু চলে আসছে। বুঝতে পারছি? এটা কি করতে পারছি?
ওকে ফাইন, তাহলে যদি করতে পারি তাহলে এখন সেভ করে এটাকে কেটে দেন। তাহলে চার্টের একটা একদম ভিজুয়াল এক্সাম্পল কিন্তু আমি দেখাই দিলাম, এটা কেটে দেন। ইমেজ ইনসার্ট করছেন? কতজন করেন নাই? যারা করেন নাই দ্রুত করেন, সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম, একটা ইমেজ ইনসার্ট করেন। আমি এখানে একটা ইমেজ ইনসার্ট করছি, হ্যাঁ, একটা এক্সেলের শিটের ইমেজ ইনসার্ট করছি। হ্যাঁ, অসুবিধা নাই, আপনারা যে কোনো ইমেজ একটা ইনসার্ট করেন। ছিলাম ইমেজের একটা ক্যাপশন অ্যাড করতে হয় কিভাবে, ঠিক আছে? তো ইমেজের ক্যাপশনটা অ্যাড করার জন্য দেখেন, আপনি ইমেজটার উপরে একটা রাইট ক্লিক করবেন, করছেন? ইমেজের উপরে, ইমেজটা সিলেক্ট করে ইমেজের উপরে রাইট ক্লিক করেন, করছি? দেখেন একটু নিচের দিকে লেখা আছে ইনসার্ট ক্যাপশন, আছে? আছে? সবার আছে? আচ্ছা, ইনসার্ট ক্যাপশনে ক্লিক দেন। দেখেন তো এরকম অপশন আসে কিনা সবার? সবার মনে হয় ফিগার 1 আসতেছে, ফিগার 1 আসছে না? ধরেন ফিগার 1টা আপনি কেটে দিতে চান, দেখেন কাটা যাবে না, কাটা যায়? কাটা যায়? আচ্ছা, এই নিচে দেখেন এক জায়গায় লেখা আছে নিউ লেভেল, আছে? নিউ লেভেলে ক্লিক করেন, ক্লিক করে এবার কি দিতে চান আপনি সেটা দেন, আপনি যে আপনার যে ইমেজ ওই ইমেজের ক্যাপশন দেন। ধরেন আমার হচ্ছে এটা এক্সেল শিট, আমি দিলাম এক্সেল শিট। আপনার যদি ডোরেমন হয় আপনি দিবেন ডোরেমন, বুঝতে পারছি? কি লেখা যায় না? লেখা যাবে তো। নিউ লেভেলে ক্লিক করেন। আচ্ছা, এইবার ওকে দিলাম, দেখেন আমার আসছে এক্সেল শিট 1, আপনাদের মনে হয় অন্য কিছু আসবে, ডোরেমন 1, তাই না? আচ্ছা, এখন আপনি যদি ওকে দিয়ে দেন, ওকে দিলাম, দেখেন নিচে একটা ক্যাপশন চলে আসছে ইমেজে, দেখছেন? আসছে সবার? পারবো? ক্যাপশন দিতে পারবো? আচ্ছা, এবার শুনেন, এটা হয়েছে সবার? ছোট্ট একটা কাজ, ইমেজের একটা ক্যাপশন দেওয়া পারছি। আচ্ছা, এবার আরেকটা কাজ আছে, ছোট্ট কাজ। নেক্সট আরেকটা কাজ দেখি, হ্যাঁ, ছোট। ধরেন আপনার একটা ডকুমেন্ট আছে, প্রাইভেট ডকুমেন্ট, আপনি আপনার মনের কথা লিখে রাখছেন, হতে পারে না, ওয়ার্ড ফাইলে। তাহলে আপনি চান যে এই ডকুমেন্টটা কেউ না দেখুক, তাহলে কি করা যেতে পারে? প্রোটেক্ট করা যেতে পারে, পাসওয়ার্ড দেওয়া যেতে পারে, তাই না? তাহলে আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টকে পাসওয়ার্ড দিবেন, কি করবেন? ধরেন আপনি যে ইমেজটা দিচ্ছেন এই ইমেজটার এই ওয়ার্ড ডকুমেন্টটাতে আমি একটা পাসওয়ার্ড সেট করব, কি সেট করব? পাসওয়ার্ড সেট করব। তাহলে কি করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য? আগে দেখে নেই, সহজ কাজ, একেবারে সহজ। কোনটা? কিসের জন্য? এখনো কোনো কমান্ড দেই নাই তো, আমি কি, আপনি ক্যাপশনের কথা বলছেন? তার সাথে ক্যাপশনের পথে কিছু দেই না, এখনো দিছি? আপনি তো এই আগে চলে গেছেন। আপনি একটা আপনার ফাইলকে কিভাবে প্রোটেক্ট করবেন, আপনার ডোরেমনকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, ঠিক আছে? তার জন্য আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। তো পাসওয়ার্ড সেট করার জন্য দেখাবো। আচ্ছা, ফাইলে আসবেন, হ্যাঁ, আসছেন? এক জায়গায় লেখা আছে ইনফো, ক্লিক করেন। এরপর দেখেন লেখা আছে প্রোটেক্ট ডকুমেন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট আছে? এই পাইছেন? ওকে, প্রোটেক্ট ডকুমেন্টের উপরে ক্লিক করেন।
এবার দেখেন এক জায়গায় লেখা আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আছে? ক্লিক করেন, কি চাই? দেন পাসওয়ার্ড দিছেন, ওকে দেন, রিএন্টার দেন, দিছেন, রিএন্টার করছেন, ওকে দেন, আপনার ফাইল প্রোটেক্টেড হয়ে গেছে। এখন আপনি বুঝবেন কিভাবে প্রোটেক্টেড হয়েছে? সেভ করেন ফাইলটা, সেভ করছি, ফাইলটা কেটে দেন, কেটে দিয়ে আবার ঢুকতে যান, কেটে দেন, এবার ঢুকতে যান আবার, পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দেন, সেই না হয়েছে? তাহলে আপনি যদি ওয়ার্ডে এই পাসওয়ার্ড দিতে পারেন, এক্সেলও দিতে পারবেন না? পাওয়ার পয়েন্টে দিতে পারবেন না? বুঝতে পারছি। আচ্ছা, তো দেখেন আমরা রেজাল্টটা কিসের উপরে, মানে পাস অথবা ফেল, এটা কিসের উপরে ডিপেন্ড করতে পারি বলেন তো? যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল হয় তাহলে কি ফেল, এটা করতে পারি, অথবা অ্যাভারেজে যদি ফেল হয় তাহলে ফেল দিতে পারি, বলেন? যে কোনো এক সাবজেক্টেও দিতে পারি, অথবা অ্যাভারেজে যদি ফেল করে সে, তাহলে তাকে আমরা ফেল দেখাইতে পারি, তাই না? তাহলে দুইটা প্রসেসে আমরা দেখাতে পারি। স্ট্যান্ডার্ড প্রসেস কোনটা? যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে ফেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস, তাই না? যেহেতু এখন এভাবেই মেনটেন করা হয়, তাই না? তাহলে আমাদের, আপনি চিন্তা করেন আমি কি করব তাইলে? আমাকে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে চেক করতে হবে যে এই সাবজেক্টটাই সে 33-এর নিচে পাইছে কিনা, তাই না? আমার যদি 5টা সাবজেক্ট থাকে তাহলে 5টা সাবজেক্টে প্রতিটাই ধরে ধরে চেক করতে হবে না? তাহলে দেখেন কিভাবে চেকটা করে। প্রথমে কি দেয় আমরা? ইকুয়াল সাইন, তারপর কোন কন্ডিশন? ইফ কন্ডিশন দিলাম। এরপর আমি চেক করব কি, বাংলা C2 এর রেজাল্ট যদি 33-এর কম হয়, তাই তো, তাহলে কি দিব? কমা দিয়ে ফেল, নাকি বলেন? আচ্ছা, তারপর কমা দিলাম আবার, 33-এর কম হলে তো জিরোই। অ্যাবসেন্ট থাকলে ফেল, অ্যাবসেন্ট থাকলে কি আসে? অ্যাবসেন্ট থাকলে কি অ্যাবসেন্ট আসে না ফেল আসে? ফেল আসে। তো আপনার পরীক্ষাটা আবার দেওয়া লাগে না? আচ্ছা, আচ্ছা, এখন চিন্তা করেন পরেরটা, তাহলে আবার কি একটা ইফ স্টেটমেন্ট দিব নাকি, বলেন? আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কথা, আমি শেষে দিব এটা তাহলে, ঠিক আছে? এবার ধরেন দিলাম এইটা, কোনটা? ইংলিশ, এটা যদি আমার 33-এর কম হয় তাহলে কি দিব? তারপর এরপর আবার একটা ইফ দিব নাকি, বলেন? কোনটা? ম্যাথ, যদি 33-এর কম হয় তাহলে কি দিব? ফেল। এক্স্যাক্টলি সেম কাজ, এটা দেখাইছি না ওই দিন আমি? এটা দেখাই নাই, কিন্তু রেজাল্ট গ্রেড তো বের করে দেখাইছি, একই কাজ, সেম টু সেম। এরপর আবার কোনটা? আইসিটি, এটা যদি 33-এর কম হয় কি দিব? ফেল। আবার আরেকটা বাকি আছে আমার, এটাও যদি রিলিজিয়াস স্টাডিজ লেস দ্যান 33, কি আসবে? ফেল। যদি, এবার কি রিলিজিয়াস স্টাডি শেষ না? তার মানে সবগুলোর ফেল দেখানো শেষ। আরেকটা কন্ডিশন বাকি আছে আমার, যদি কোনোটাই কি না হয় তাহলে কি দেখাবো? পাস দেখাবো। অ্যাবসেন্ট দিলে তো হবে না, অ্যাবসেন্ট দিলে তো সব অ্যাবসেন্ট চলে আসবে, 33-এর বেশি পাইলে অ্যাবসেন্ট। বুঝেন নাই কথাটা? আচ্ছা, তাহলে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করি, কয়টা হয়েছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই এন্টার দিলাম, দেখেন তো কি আসছে? পাস আসছে। বাকিগুলো দেই, দেখেন তো যেটাই ফেল আছে ওটাই ফেল আসছে কিনা। বুঝতে পারছি? পারবো না এখন? একই জিনিস, ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে, তাহলেই কাজ শেষ। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এটাও বন্ধ করে দিলাম। ড্রপ ডাউন, DROP, ড্রপ, DOWN, ডাউন, ড্রপ ডাউন, ড্রপ ডাউন লিস্ট।
তৈরি করছেন? হয়েছে? আচ্ছা, এখন দেখেন আমরা একটা কাজ করি, বড় করে নিলাম এটা। ধরেন আমি এইখানে ৩ টা জিনিস লিখবো, হ্যাঁ? একটা হচ্ছে নেম অফ টিচার। কি নাম? নেম অফ টিচার। তারপরে একটা দিব, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। কি দিলাম? ডিপার্টমেন্ট। আরেকটা দিব হচ্ছে ইয়ার অফ এক্সপেরিয়েন্স। ইয়ার অফ এক্সপেরিয়েন্স। যাই, বড় করতে হবে? এই না করলে হবে না? হয়েছে? আর লাগবে? চলবে? ইয়ার অফ এক্সপেরিয়েন্স। হয়েছে? হয়েছে? আচ্ছা, কিছু টিচারের নাম লেখেন আপনার। আপনার কিছু টিচারের নাম লেখেন। ধরেন আমি দিলাম এ, বি, সি, ডি, ই, এফ। ৫ জন টিচারের নাম দিছি, হ্যাঁ? দিছেন? এই টিচারের নাম লিখছেন? একটু টাইম দিব? আর কত টাইম দিব বলেন? এগুলাতে কিছু লিখবেন না। এগুলাতে কিছু লিখবেন না, হ্যাঁ? এগুলো আমরা বের করব। কিভাবে বের করব দেখেন। না না না, এগুলা লিখবো না আমরা এখন আপাতত। এবার দেখেন, এই এইখানে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, ঠিক আছে? কি তৈরি করব বলেন? একটা ড্রপ ডাউন লিস্ট বানাবো। বুঝতে পারছি? ধরেন ডিপার্টমেন্টের নাম থাকবে কিছু, ইয়ার অফ এক্সপেরিয়েন্স থাকবে। ওকে? এটার একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। তাহলে আপনাদের দেখেন ডেটা নামে একটা ট্যাব আছে, ডেটা আছে? বলেন তো। হ্যাঁ? ডেটা ট্যাবের মধ্যে আসেন তো। ডেটা ট্যাবের মধ্যে দেখেন ডেটা টুলস আছে এক জায়গায়। ডেটা টুলস, ডেটা টুলস ১ ২ ৩ ৪, ৪ নাম্বার কলাম। পাওয়া গেছে? ডেটা টুলস এর মধ্যে নিচে দেখেন একটা অপশন আছে ডেটা ভ্যালিডেশন নামে। ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন পাইছি? এটাতে একটু ক্লিক করেন তো। এরপরে ডেটা ভ্যালিডেশন আসতেছে, ক্লিক করেন ডেটা ভ্যালিডেশনের উপর। করছেন? এবার কি আসছে? ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। ভ্যালিডেশন ক্রাইটেরিয়া পাইছেন? এখান থেকে কি সিলেক্ট করা আছে? এনি ভ্যালুর উপরে ক্লিক করেন। কি আসছে দেখেন তো, আরো অনেকটা লিস্ট আসছে না? এখান থেকে আপনি লিস্ট সিলেক্ট করেন, লিস্ট। করছি? আচ্ছা, এবার সোর্সের মধ্যে ধরেন আপনি ডিপার্টমেন্ট গুলা বসাই দিবেন একটা একটা করে। কিভাবে দিবেন দেখেন। ধরেন প্রথমে দিলাম সিএসি, কমা দিলাম, কমা দিয়ে দিলাম ইংলিশ, সবগুলো ক্যাপিটাল লেটারে দিতেছি দেখেন। তারপরে দিলাম ধরেন বাংলা, তারপরে ধরেন দিলাম ম্যাথ, কমা দিয়ে, হ্যাঁ। এরপরে দিবেন হচ্ছে সোর্সের মধ্যে, সোর্সের মধ্যে দিবেন, সোর্সের মধ্যে আপনার ডিপার্টমেন্টের নামগুলা দিবেন, ঠিক আছে? এরপরে ধরেন আরেকটা দিলাম ফিজিক্স,
5টা দিছি নাকি? আচ্ছা আরো একটা দিলাম, ধরেন ইকোনমিক্স দিলাম, ইকোনমিক্স দিছেন? এই দিছেন? তাড়াতাড়ি দেন। হ্যাঁ, অ্যানিম্যালের মধ্যে লিস্ট সিলেক্ট করবেন, লিস্ট। হ্যাঁ, খুঁজে পান না? পাশেরটা থেকে একটু দেখেন, আর নাহলে এই যে সামনে চলে আসেন, আপনি তো গতকাল সামনে বসছিলেন। মানে এই ল্যাপটপটা চলে না? ল্যাপটপ ছিল আরো, আপনি এইখানে ছিল, ওইদিকে ছিল, আপনি ওটাতেই। হ্যাঁ, বসে আছেন ওটাতেই, তাহলে কিভাবে হবে? আমার থেকে ফাইলগুলা নিয়ে নিয়েন। আপনি এতক্ষণ শেষ হয়ে গেছে, এখন বলতেছেন স্যার একটা কাজও ঠিকঠাক করতে পারিনি। আচ্ছা, দিছেন? এবার ওকে দেন তো, ওকে দেন। দিছেন? এবার দেখেন এই যে ঘরের পাশে ছোট্ট একটা ড্রপ ডাউন আসছে। আপনার যে ডিপার্টমেন্টের মধ্যে যে ঘরটা সিলেক্ট করছেন, আসে? দেখেন তো এখানে দিলে কি আসে? আসে নামগুলা? তাহলে দেন সিএসসি। এবার দেখেন পরের ঘরে চলে গেছেন না? পরের ঘরে আর আসতেছে না, আসে? কেন আসতেছে না? কারণ আপনি সিলেক্ট করছিলেন একটা ঘর, তাই না? তাহলে আপনি যদি আরো সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আগে সিলেক্ট করে নিতে হবে। ধরেন এখানে সিলেক্ট করে নিলাম আমি, এরপরে আবার কোথায় যাব? ডেটার মধ্যে যাব, ডেটা ভ্যালিডেশন, তারপরে অ্যালাউ, এনি ভ্যালুর জায়গায় কি নিব? লিস্ট। তারপর সোর্স, সোর্সের মধ্যে কি দিব? সাব, হ্যাঁ, ডিপার্টমেন্টের নামগুলো দিবেন। ইকোনমিক্স, এই ইকোনমিক্সের পরে দিবেন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ওকে দিলাম। এখন দেখেন আপনি যেহেতু সিলেক্ট করছেন 5টা ঘর, সেহেতু ওই 5টা ঘরে কিন্তু ডাটাগুলা আপনি অ্যালাউ করতে পারবেন। তার মানে আপনাকে কি করতে হবে? অবশ্যই ঘরগুলা সিলেক্ট করতে হবে, তাই না? আপনি যদি ঘরগুলা সিলেক্ট না করেন, তাহলে আপনি যেই ঘরটা সিলেক্টেড আছে শুধু ওই ঘরটার ডেটা আসবে, বাকিগুলার ডেটা আসবে না। ক্লিয়ার? সিলেক্ট করছেন?